আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রেইন বলছি ভয়.net ইউটিউব চ্যানেল থেকে। আমাদের আজকের 117তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি নোটিফিকেশন অর আপডেট। আমরা যেহেতু আপনাদেরকে মিস করতে চাই না, সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন হিট করবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের ঘটনায় যাবার আগে শুরুতেই বলবো যে আপনারা যদি চান আমাদেরকে ঘটনা পাঠাতে, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের 117 নম্বর এপিসোডের স্পেশাল একটা ঘটনায়। কেন স্পেশাল বললাম সেটা আপনারা ঘটনা শোনার পরেই বুঝতে পারবেন। লেটস গো টু দ্য স্টোরি স্ট্রেইট কাট। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.net-এর সকল শ্রোতা। আমি কবির আহমেদ, আপনাদের সাথে যুক্ত হচ্ছি কুমিল্লা থেকে। জীবনে অনেক অদ্ভুত মানুষের দেখা পেয়েছি, কিন্তু গত সপ্তাহে কুমিল্লার কোটবাড়ি নির্জন টিলার উপরে এক ভাঙা বাড়িতে যার মুখোমুখি হয়েছিলাম, তার মতো কাউকে আমি আর কখনো দেখব কিনা সন্দেহ। স্থানীয়রা তাকে ডাকে খুব জাদুকরিনী বা ডাইনি বুড়ি বলে, কিন্তু তার নাম আসলে কেউ জানে না। তিনি নিজেই আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কেন, সেটা ঘটনার শেষেই বুঝতে পারবেন। আমি আর কোনো ভনিতা না করে সরাসরি সেই ভয়ঙ্কর অধ্যায়টি শুরু করতে যাচ্ছি, যেখানে আগরবাতি আর পচা মাংসের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি সেই ঘরটাতে ঢুকলাম, তখন ঘড়িতে সময় 7টা কি 7:15, কিন্তু ঘরের ভেতরে যেন অমাবস্যার রাতের মতো অন্ধকার। একটা কপি জ্বলছিল এক কোনায়, আর তার সামনে বসেছিলেন সেই মহিলা। চোখের মনি দুটো হালকা ঘোলাটে, যেন ছানি পড়েছে, কিন্তু এই চোখটি উনি আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। আমাকে উনি বসতে ইশারা করলেন। আমি বসলাম, কিন্তু মেঝে শীতলতা আমার মেরুদণ্ড বেয়ে ওপরে উঠে গেল। উনি কথা বলতে শুরু করলেন। ওনার গলাটা যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো ফাটল ধরা আওয়াজ, আর আমি সেই আওয়াজটাই আপনাদেরকে শোনাচ্ছি। বলছেন, সে মহিলা। আমার নাম জানার প্রয়োজন তোমাদের নেই। আমাকে তোমরা খালা বা আম্মা বলে ডাকতে পারো, যেভাবে আমার ক্লায়েন্টের আমাকে ডাকে। আমি একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু লোক দেখানো, সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য তসবিহ টিপি। কিন্তু আমার আসল ইবাদত শুরু হয় রাত 12টার পর, যখন তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকো। আমি জাগ্রত হই। আমার সাথী হয় আমার 6টি পোষা জিন। তোমরা বই পুস্তকে ইফরিত বা মারিদের নাম শুনেছ, কিন্তু এদের আসল রূপ তোমরা দেখনি। আমার সাথে যারা থাকে তাদের নাম উচ্চারণ করলে দুর্বল চিত্তের মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। তবু আজ তোমাদেরকে বলছি, কারণ আমার সময় ঘনিয়ে এসেছে। আমার প্রধান খাদেম জিন হল জাক্কুম, যে ইফরিত গোত্রের এক অভিশপ্ত সেনাপতি। দ্বিতীয়জন ঘাতক, যে নোংরা জায়গায় থাকে, খবিশ গোত্রের। আর তৃতীয়জন হল দাহুক, মারিদ গোত্রের এক ভয়ঙ্কর ধ্বংসকারী। বাকিদের নাম আমি মুখে আনব না, আনলে এই ঘরের ছাদটা ধসে পড়বে। মানুষ মনে করে জাদু বা জিনের আসর শুধুই নিছক গল্প, কিন্তু যারা আমার কাছে আসে তারা জানে বাস্তবতা কতটা ভয়ানক। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি সেরা কাজের কথা বলবো। এই 3টি ঘটনা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু ফলাফল একই দিক দিয়ে, ধ্বংসপ্রাপ্তের ফলাফল। আর এই জগৎটা বড়ই অদ্ভুত। এখানে দয়া মায়ার কোনো স্থান নেই, আছে শুধু লোভ, প্রতিহিংসা আর রক্তের খেলা। এই বলে উনি একটু থামলেন। কূপের আলোটা হঠাৎ দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ঘরের বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে এলো। উনি আবার বলতে শুরু করলেন এবং ওনার গলার স্বর এবার আরো ভারী শোনালো। প্রথম ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে। বর্ষাকাল তখন।
আকাশ ভাঙা বৃষ্টি, রাত তখন প্রায় 2টো। আমার দরজায় কড়া নাড়ল এক মহিলা, তার পরনে দামি বোরখা, কিন্তু চোখ মুখ ঢাকা থাকলেও আমি বুঝতে পারছিলাম তার ভেতরের অস্থিরতা। আমি তখন আমার ইবাদতখানায়, মানে আমার জাদুর ঘরে বসেছিলাম। আগরবাতি আর মরা মানুষের হাড় পোড়ানো গন্ধে আমার ঘরটা ভারী ছিল। মহিলা ঘরে ঢুকিয়ে আমার পায়ের কাছে এসে তোরা টাকা ফেলে বলল, খালা, আমার বাসান, আমার কলিজাটা ঠান্ডা করে দেন। ওর নাম ছিল রেহানা। সে এসেছিল তার দেবরের মেয়ে, অর্থাৎ তার ভাসুরের সুন্দরী কন্যা মরিন্ময়ীর জন্য। মরিন্ময়ীর অপরাধ ছিল সে অত্যন্ত সুন্দরী এবং পড়াশোনায় খুবই ভালো। রেহানার নিজের মেয়ে ছিল কালো, দেখতে নাকি কুৎসিত, পড়াশোনায় একদম লবডঙ্কা। তাই ঈর্ষার আগুন রেহানাকে জ্বালিয়ে দিচ্ছিল। রেহানা চেয়েছিল মৃন্ময়ীকে শেষ করে দিতে, একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আমি তাকে বলেছিলাম, বৌমা, কাজটা কিন্তু সহজ না। মৃত্যুবান মারা মানে হইল আজরাইলের দাওয়াত দেওয়া, এর জন্য অনেক খরচ। রেহানা আমাকে সাথে সাথে 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিল এবং বলল কাজ শেষে আরো 3 লক্ষ টাকা দেবে। মোট 5 লক্ষ টাকার চুক্তি হল একটা নিষ্পাপ মেয়ের জীবনের বিনিময়ে। আমি আমার কাজ শুরু করলাম সেই রাতেই। আমার দরকার ছিল মৃন্ময়ের গায়ের ব্যবহৃত কাপড় আর মাসিকের রক্তমাখা ন্যাকড়া। রেহানা আগে থেকেই সেগুলো পলিথিনে মরিয়ে জোগাড় করে এনেছিল। আমি আমার সব থেকে হিংস্র জিন ইফরিত গোত্রের জাক্কুমকে ডাকার আয়োজন করলাম। জাক্কুম রক্ত খুব পছন্দ করে, কাঁচা রক্ত। আমি একটা মাটির পুতুল বানালাম শ্মশানের কাদা দিয়ে। সেই পুতুলের পেটের ভেতরে ভরে দিলাম মৃন্ময়ের চুল আর নখ। এরপর শুরু হলো মন্ত্রপাঠ। কুফরি কালাম পড়তে পড়তে আমি যখন কালো মুরগির উষ্ণ রক্ত দিয়ে পুতুলটাকে গোসল করালাম, তখন ঘরের বাতিগুলো দপদপ করে নিভে গেল। ঘরের তাপমাত্রা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা। আমার জাক্কুম হাজির হলো, বিশাল লম্বা, ছাদের সাথে মাথা থেকে যাচ্ছে, আগুনের মতো জল জল করছে 2টো চোখ। আমি তাকে হুকুম দিলাম মৃন্ময়ীর শরীরে প্রবেশ করতে, তাকে ভেতর থেকে পুচিয়ে দিতে, তাকে এমন মৃত্যু দিতে যেন ডাক্তারেরা কোনো রোগ খুঁজে না পায়। জাক্কুম বিকট শব্দে হেসে গায়েব হয়ে গেল। সেই হাসির শব্দে আমার ঘরের কাচের বয়মগুলো পর্যন্ত কেঁপে উঠেছিল। পরের দিন থেকে খেলা শুরু হলো। মৃন্ময়ী তখন তার ভার্সিটির শেষ বর্ষে। হঠাৎ একদিন ক্লাস চলাকালীন সে অজ্ঞান হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল, তখন সে আর মৃন্ময়ী নেই। তার গলা দিয়ে এমন এক ঘষানো শব্দ বের হচ্ছিল যা মানুষের নয়। সে ক্লাসরুমের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি নিয়ে যাব, ওর হাড়গুলো দিয়ে আমি খেলবো। মৃন্ময়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। MRI, CT স্ক্যান সব করা হলো, বাট এভরি রিপোর্ট ওয়াজ নর্মাল। ডাক্তার বলল মানসিক সমস্যা। অথচ মেয়েটা দিনের পর দিন শুকিয়ে গেল। তার শরীর থেকে মরা ইঁদুরের মতো পচা গন্ধ বের হতে থাকল। সে খাবার দেখলেই বমি করত। সেই বমি সাধারণ কোনো বমি ছিল না, আলকাত্রার মতো কালো পিচ্ছিল পদার্থ বের হতো মুখ দিয়ে। কিন্তু কাঁচা মাংস বা পচা বাসি খাবার দেখলে সে গোগ্রাসি গিলত। জাক্কুম তার কাজ খুব নিখুঁতভাবে করেছিল। মেয়েটার পেটের ভেতর এমন ব্যথা সৃষ্টি করেছিল যে কেউ ভেতর থেকে নাড়ি ভুড়ি টেনে ছিঁড়ে ফেলছে। মেয়েটা ব্যথায় যখন কাতরাত, তার শরীরটা বেঁকে যেত। মৃন্ময়ের পরিবার যখন বুঝল ডাক্তারি কোনো কেস নয়, তখন তারা হুজুর আর কবিরাজ ডাকা শুরু করল। বউ নাম করা রাখি এলো রুকিয়া করতে, কিন্তু লাভ কি? আমি তো যাদবপুতের একটি কবরস্থানে 3 দিনের দিন বাসি কবরের ভেতরে লাশের পেটের ভেতরে। যেই হুজুর কোরআন তেলাওয়াত করতে আসতো, মৃন্ময়ী আসলে আমার চাক্ষুম তাদের দিকে তাকিয়ে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং তাদের গোপন কাজের কথা বলে দিত যে হুজুরা লজ্জায় এবং ভয় পালিয়ে যেত। একদিন এক বড় হুজুর এলো, সে খুব শক্তিশালী, রুকিয়া করল। মৃন্ময়ী তখন বিছানা থেকে শূন্যে ভেসে উঠল, প্রায় 3 হাত উপরে। হুজুর ভয় না পেয়ে পড়া চালিয়ে গেলেন। মৃন্ময়ী হঠাৎ হুজুরের মুখে থুতু ছিটিয়ে দিল। সেই থুতু ছিল রক্তের মতো লাল আর অ্যাসিডের মতো জ্বালা ধরানো। হুজুর চিৎকার করে জ্ঞান হারালেন।
শেষমেশ 1.5 মাস নরক যন্ত্রণা ভোগ করার পর এক অমাবস্যার রাতে মৃন্ময়ী নিজের গলা নিচে টিপে ধরে শ্বাসরোধ করে মারা গেল। তার মৃত্যুর সময় তার চোখ দুটো উল্টে সাদা হয়ে গিয়েছিল এবং মুখটা এমনভাবে বাঁকা হয়ে গিয়েছিল যেন সে হাসছে। আর রেহান আমাকে বাকি টাকা দিয়েছিল এবং আমি দেখেছিলাম তার মুখের সেই পৈশাচিক তৃপ্তি, কিন্তু রেহানা জানত না এই তৃপ্তি বেশি দিন টেকে না। আমি কবির। এসব কথা বলার পরে বৃদ্ধা থামলেন, কাশলেন খপ খপ করে। মনে হলো ওনার বুকের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে। আমি খেয়াল করলাম ঘরের কোণে রাখা ছায়াগুলো যেন লড়ছে। আমার মনে হলো আমি একা নই, আমাদের চারপাশে অদৃশ্য কেউ হাঁটছে। যাই হোক, উনি আবার বলতে শুরু করলেন। দ্বিতীয় ঘটনাটা ছিল আরো জটিল। এক মধ্যবয়স্ক লোক, নাম রফিক সাহেব। তিনি এসেছিলেন তার নিজের শ্যালকের সংসার ভাঙতে। রফিক সাহেবের শ্যালক জাহিদ খুব ভালো চাকরি করত এবং স্ত্রী সুমনা ছিল পরহেজগার। তাদের সুখের সংসার দেখে রফিক সাহেবের হিংসে হতো। তাছাড়া পারিবারিক সম্পত্তির লোভে তিনি চেয়েছিলেন জাহিদকে পাগল করে দিতে এবং সুমনাকে ঘর ছাড়া করতে। এই কাজের জন্য চুক্তি হল 4 লক্ষ টাকার। রফিক সাহেব আমাকে জাহিদের একটা ব্যবহৃত গেঞ্জি, সুমনার চিরুনি এনে দিলেন। আমি এবার ডাকলাম আমার ঘাতক নামের জিনকে। ঘাতক হল খবিশ গোত্রের নাপাক জিন। সে নোংরা জায়গায় থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে ওস্তাদ। আমি একটা কালো ছাগল কিনে নিলাম, একদম তাজা কলিজা বের করলাম, তখনও ধুকপুক করছে। তাতে 49টি মরিচ ধরা লোহার সুই বিধিয়ে জাহিদ এবং সুমনার নাম লিখে উল্টো করে মন্ত্র পড়লাম। এরপর সেই কলিজাটা শুকাতে দিলাম আমার জাদুর চোলার উপর। নিয়ম হলো এই কলিজা যত শুকাবে জাহিদ আর সুমনার সম্পর্কের মায়া ততই শুকিয়ে যাবে, ঠিক যেমন রোদে পানি শুকায়। আমি রফিক সাহেবকে পড়া পানি আর শ্মশানের ছাই দিলাম, যে কৌশলে তাদের খাবারে মেশাতে হবে। ঘাতক জিন জাহিদের উপর ভর করল। জাহিদ, যে কিনা বউকে ছাড়া কিচ্ছু বুঝত না, সে হঠাৎ করেই সুমনাকে সহ্য করতে পারছিল না। সুমনা কাছে এলেই জাহিদের মনে হতো তার গা থেকে পচা নর্দমার গন্ধ আসছে। জাহিদ তার স্ত্রীকে দেখে মারধর করত, আর সুমনা, তার অবস্থা আরো খারাপ। সে রাতে ঘুমাতে দেখত বিশাল এক কালো ছায়া তার উপরে অত্যাচার করতে আসছে। সেই ছায়াটার কোনো চোখ ছিল না, ছিল শুধু 2 গর্ত। সুমনা ভয়ে চিৎকার করত আর তার গলা দিয়ে আওয়াজ বেরোতো না। জাহিদের আচরণের পরিবর্তন দেখে তাদের পরিবারও হুজুর ডাকল, কিন্তু আবার জিন ছিল, বিচ্ছেদ বানের জাদুর। এটা কাটাতে হলে সেই কলিজা খুঁজে বের করতে হবে, যা আমি আমার জাদুর ঘরের মেঝের নিচে পুঁতে রেখেছিলাম। কোনো হুজুরের সাধ্য নেই সেখানে পৌঁছানোর। রুকিয়া করার সময় জাহিদ হুজুরের দিকে তাকে বিদ্রুপভাবে হাসত। একবার এক হুজুর জাহিদের মাথায় হাত রেখে দোয়া পড়ছিল। জাহিদ হঠাৎ হুজুরের হাতটা মোচকে ভেঙে দিল। কট করে শব্দ হলো। সে সাধারণ মানুষের শক্তিতে এটা করেনি, এটা ছিল আমার ঘাতকের শক্তি। জাহিদ চিৎকার করে বলতো, এই সুমনারে আমার ঘর থেকে বাই কর, নাইলে ওরে আমি খুন করে ফেলামু, আর কলিজা সাবায় সাবায় খামু। দিনের পর দিন মার খেতে খেতে সুমনা আধ মরা হয়ে গেল। তার সুন্দর চেহারাটা ধ্বংস হয়ে গেল। চোখের নিচে কাঁদি পড়ে সে পেতনির মতো দেখতে হয়ে গেল। শেষ পর্যন্ত টিকতে না পেরে সুমনা বাপের বাড়ি চলে গেল এবং জাহিদকে তালাক দিল। জাহিদ এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। রফিক সাহেব তার কাজ হাসিল করে নিলেন, আর আমি পেলাম আমার পারিশ্রমিক। এই পর্যায়ে এসে আমি কবির। স্পষ্ট অনুভব করলাম বা পায়ের কাছে কিছু একটা সুর সুর করছে। তাকালাম, কিন্তু কিচ্ছু নেই। কিন্তু অনুভূতিটা এতটা স্পষ্ট ছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে একটুখানি হাসল। সেই হাসিতে কোনো দাঁত ছিল না, ছিল শুধু মাড়ি। উনি বললেন, ভয় পাচ্ছ বাবা? এখনই ভয় পেও না, শেষ গল্পটা শোনো। তৃতীয় ঘটনাটা ছিল সব থেকে ভয়ানক এবং চ্যালেঞ্জিং। এক মহিলা, নাম শিউলি বেগম, তিনি এসেছিলেন তার সতীনকে সাহায্য করতে, বরং সতীনের 3 ছেলেকে পঙ্গু করে দিতে। শিউলি বেগমের স্বামী তার প্রথম পক্ষের স্ত্রী এবং ছেলেদের বেশি আদর করতেন।
এবং সম্পত্তি তাদের নামেই লিখে দিতে চেয়েছিলেন। শিউরি বেগম এটা মেনে নিতে পারেননি। তিনি চাইলেন এমন এক জাদু যা ওই 3 ছেলেকে তিলে তিলে শেষ করে মারবে, কিন্তু মেরে ফেলবে না। তারা বেঁচে থাকবে, কিন্তু মৃত্যুর মতো। এই কাজের জন্য আমি দাবি করলাম 7 লক্ষ টাকা। শিউলি বেগম রাজি হলেন। তার সম্পত্তির মূল্য ছিল কোটি কোটি টাকা। এই কাজের জন্য আমি ব্যবহার করলাম মারিদ গোত্রের দাহককে, আমার সব থেকে গোপন 2 জন জিন, যাদের নাম আমি মুখে আনব না। আমি শিউলি বেগমকে বললাম একটা কুচকুচে কালো কুকুর জোগাড় করতে। অমাবস্যার রাতে আমি সেই কুকুরটাকে জবাই করে তার রক্ত দিয়ে 3টি ভোজপুত্রের উপর তাবিজ লিখলাম। এরপর সেই রক্ত আর তাবিজ মিশিয়ে পুতুল তৈরি করলাম 3টি মাথার। এই জাদুর নাম ত্রিশূল বান। ত্রিশূল বানের কথা অনেকেই শুনে থাকবেন। এই বান মারলে শিকারীর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এবং আস্তে আস্তে পচন ধরে। আমি শিউরি বেগমকে সেই তাবিজগুলো দিলাম এবং ওই 3 ছেলের বালিশের ভেতরে সেলাই করে দিতে বললাম। কাজ হওয়ার 7 দিনের মাথায় বড় ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করল। তার মেরুদণ্ড 3টে টুকরো হয়ে গেল এবং সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল। মেজ ছেলে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল তার পা নড়ছে না। ডাক্তাররা পরীক্ষা করে বলল বিরল এক নার্ভের রোগ হয়েছে, যার কোনো চিকিৎসা নেই। আর ছোট ছেলে, যার বয়স মাত্র 12, সে অদ্ভুত আচরণ শুরু করল। সে 4 পায়ে কুকুরের মতো হাঁটত এবং কাঁচা মাংস খাওয়ার জন্য ফ্রিজ খুলে বসে থাকত। তার শরীর দিয়ে ভেজা কুকুরের মতো গায়ের গন্ধ বের হতো। তাদের বাবা দিশেহারা হয়ে দেশের বাহিরে নিয়ে যান চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তারি বিজ্ঞানে কালো জাদুর কিন্তু ব্যাখ্যা নেই। তারা ফিরে এলে এবং হুজুরদের শরণাপন্ন হল। যখন হুজুরেরা ঢুকিয়া করতে শুরু করল, তখন এক লোমহর্ষক দৃশ্য দেখা গেল। ছোট ছেলেটা, যে কিনা কুকুরের মতো আচরণ করছিল, সে হুজুরের দিকে তাকিয়ে কুকুরের মতোই ঘেউ ঘেউ করতে লাগলো। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। মেজ ছেলে বিছানায় শুয়ে শুয়ে অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করল, হিব্রু বা প্রাচীন কোনো অমায়িক ভাষা, যার কোনো অস্তিত্ব কেউ জানত না। আর বড় ছেলে, যে পঙ্গু ছিল, সে তার শরীরটাকে এমনভাবে বাঁকালো যেন হাড় থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। হুজুরেরা আজান দিতে শুরু করল, কিন্তু আমার দাহুক জিন তখন তার উপর চড়াও হলো। ঘরের আসবাবপত্র নিজে থেকেই নড়তে শুরু করল। কাচের গ্লাসগুলো ফেটে চৌচির হয়ে গেল। হুজুরদের গায়ে অদৃশ্য ঢিল পড়তে লাগলো। ওনারা ভয়ে রুকিয়ে বন্ধ করে দিলেন। আমি দূর থেকে সব দেখছিলাম আর হাসছিলাম। আমার জাদুর বাঁধন ছিল কুকুরের হাড় দিয়ে তৈরি, যা কাটাতে হলে ওই নির্দিষ্ট কুকুরটাকে খুঁজে বের করে জীবিত করতে হবে, যা সম্ভব নয়। আর ওই 3 ভাই বিছানায় পড়ে আছে। আজও তাদের শরীরে পচন ধরেছে, পোকা হচ্ছে, কিন্তু তারা মরছে না। শিউলি বেগম এখন বাড়ির কর্ত্রী, আর ওই 3 ভাই নরক যন্ত্রণা ভোগ করছে। ঘটনা শেষ করে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের বাতাস এত ভারী যে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল অক্সিজেনের বদলে বিষাক্ত গ্যাস ঢুকেছে। উনি আবার দিকে ঝুঁকে এলেন। ওনার মুখের চামড়া কেমন যেন কোচখানো। উনি আমাকে বললেন, এই 3টি ঘটনা আমার জীবনে অসংখ্য কাজের মধ্যে 3টি। আমি জানি তোমরা অনেকেই শুনে বিশ্বাস করছো না, ভাবছ এগুলো বানানো গল্প। তোমাদেরই অবিশ্বাসের সুযোগ নেই। আমরা কাজ করি। বিজ্ঞান যেখানে শেষ হয়, আমাদের চাবত সেখান থেকে শুরু। আমার কাছে আসা প্রত্যেকটি মানুষ ফিরে গেছে তাদের উদ্দেশ্য হাসিল করে, কিন্তু তাদের হাত রক্তে রঞ্জিত। আমি কখনোই অনুশোচনা করি না, কারণ আমি জানি মানুষের মনের ভেতরে যে শয়তান বাস করে তা আমার পোষা জিনের থেকেও ভয়ানক। আমি শুধু তাদের ইচ্ছাকে বাস্তবে রূপ দেই। হঠাৎ বৃদ্ধা সোজা হয়ে বসলেন। ওনার খোলাটে চোখ দুটো যেন স্বচ্ছ হয়ে গেল মুহূর্তের ভেতরে। গলার স্বর পাল্টে গেল। মনে হলো কয়েকজন মানুষ একসাথে কথা বলছে। উনি বললেন, আমার কথা তো শেষ, তবে তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মনে মনে আমাকে গালি দিচ্ছ বা ভাবছ এসব ভাওতাবাজি। যদি তোমাদের সাহস থাকে, যদি তোমরা মনে করো যে আমি মিথ্যা বলছি, তবে নিচে কমেন্ট সেকশনে তোমার নাম, তোমার মায়ের নাম লিখে যাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আজ রাত 3টায় যখন তুমি ঘুমানোর চেষ্টা করবে,
তখন তুমি তোমার ঘরের কোণে, সিলিং এর ওপরে বা তোমার বিছানার নিচ থেকে এমন কিছু অনুভব করবে যা তোমার রক্তকে পানি করে দেবে। তুমি হয়তো ছায়া দেখবে বা কারো ফিসফিসানি শুনবে, অথবা দেখবে তোমার বুকের উপরে ভারী কিছু বসে আছে যা তোমাকে নড়তেও দেবে না। এটা কোনো স্লিপ প্যারালাইসিস হবে না, এটা হবে আমার পাঠানো উপহার। বিশ্বাস না হলে পরীক্ষা করতে পারো। খালা অপেক্ষা করছে তোমাদের নামের তালিকার জন্য। সাবধান, নাম লেখার আগে দুবার ভেবে নিও, কারণ একবার আমার নজরে পড়লে ফিরে আসার পথ নেই। ওনার কথাগুলো একেও হতে লাগলো ঘরের ভেতরে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা বেরিয়ে এলাম সেই অভিশপ্ত ঘর থেকে। কিন্তু বেরোনোর সময় একটা জিনিস খেয়াল করলাম, যা ভাবলে আমার গা শিউরে ওঠে। কুপির আলোতে দেখলাম বৃদ্ধার শরীরের কোনো ছায়া নেই, আর ওনার পায়ের পাতা উল্টো ছিল বলে মনে হলো। আমি নিশ্চিত নই, নিশ্চিত হতেও চাই না হয়তোবা। এই বলে কবির আহমেদ ওনার ঘটনা শেষ করলেন। আমার মনে হয় কিছু কিছু কৌতূহল আসলে অপূর্ণ জায়গায় ভালো। এরপরে কবির আহমেদ বিদায় জানিয়েছেন এবং সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম কবির, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি। প্রিয় লিসনার্স, এই ছিল আপনাদের জন্য আমাদের কালেক্ট করা আজকের ঘটনা। কেমন লেগেছে আমি জানি না, বাট ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি অ্যাকচুয়ালি FEPHUT.com এর রাসেল ভাইয়ের, এবং সেখানে আমি একটা স্টোরি শুনেছিলাম আমাদের সকলের প্রিয় মডারেটর সাবিত আলম ভাইয়ের, জাদুকরি স্টোরির, পর্তুগালের এক জাদুকরি মহিলা। আমার কাছে স্টোরিটা সিমিলার লাগায়, আমি সেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আমি জানি না কেমন লেগেছে, এবং কমেন্ট সেকশনে যে নামের বিষয়টা, এটা আসলে আমি জানি না কতটুকু সত্য, আপনারা ট্রাই করবেন কিনা, ইটস আপ টু ইউ। বাট আমি অবশ্যই ওয়ার্ন করে দিতে চাই আপনাদেরকে যে যদি আপনারা এমন কোনো কাজ করেন, উই উইল নট বি রেসপন্সিবল ফর এনিথিং। আপনাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয়, দেন উই ওয়ন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি। ইটস অল অন ইউ। আপনি কি করবেন না, দ্যাটস আপ টু ইউ। বাট আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞেস করেন, সাজেস্ট করতে বলেন, দেন আই উইল সে যে না করারই ভালো, মানে না করাটাই ভালো। কি দরকার শুধু শুধু একটা জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি করার। যাই হোক, আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করব। তবে যাবার আগে বলে চাই, আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাতে, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhoy.net@gmail.com। Their spelling BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটাও বলতে চাই যে এখন পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন এন্ড স্টে টিউনড উইথ আস। আজকের 117 নম্বর এপিসোড থেকে আমি রেইন বিদায় নিচ্ছি। কথা হবে আবার আগামী মঙ্গলবার। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।